উপন্যাস আত্মার আগলে, লেখিকা সানজিদা আক্তার মুন্নি, পর্ব 17। পাঠে আছি আমি স্নিগ্ধা আক্তার। এহসান মুচকি হেসে হাসিবকে ডাকল। হাসিব, ওনার জন্য বিশেষ উপহার রেখেছি, নিয়ে আয় তো সেটা। হাসিব থমকে যায়। এহসান, বিশেষ উপহার? কথাটা যখন বলে তখন তার মানে এটাই, কেউ পৃথিবী থেকে বিদায় নেবে। কিন্তু এই স্নাইপার তো তেমন কিছু করেনি। তবে হাসিব কিছু না বলে নির্দেশ পালন করে। কয়েক মিনিটের মধ্যে সে এক বিশাল বক্স আর একটা অটো ড্রিল মেশিন এনে এহসানের সামনে রাখে। স্নাইপারটি অবাক হয়ে বক্সের দিকে তাকায়। কিছু বুঝতে না পেরে কপাল কুঁচকে বলে, হোয়াট ইজ দিস ব্রো? এহসান কোনো উত্তর দেয় না। ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি রেখে সে বক্স খুলে দুটো লম্বা মোটা ধারালো পেরেক বের করে। হাসিব নিঃশব্দে দাঁড়িয়ে থাকে। সে জানে এখন কি হবে। এহসান এবার তীক্ষ্ণ দৃষ্টিতে স্নাইপারের দিকে তাকায়। লোকটি চেয়ারের হাতলে হাত রেখে বসে আছে। এহসান কোনো শব্দ না করে এক ঝটকায় এগিয়ে যায়। চেয়ারের ওপর রাখা স্নাইপারের দুটো হাতে সজোরে পেরেক গেঁথে দেয়। ধাতব শব্দে পেরেকগুলো কাঠ ভেদ করে ঢুকে যায়। স্নাইপারের হাত চেয়ারের হাতলের সঙ্গে একেবারে আটকে যায়। স্নাইপার তীব্র ব্যথায় চিৎকার করে ওঠে। এহসান দাঁত চেপে ফিসফিস করে বলে, আমার বাড়ির মহিলার দিকে চোখ দিস, কুত্তার বাচ্চা। তুই তোর পুরুষত্ব হাসিল করতে চাস? দাঁড়া, আমি দেখাচ্ছি। তারপর সে পাশে রাখা ড্রিল মেশিনটা হাতে তুলে নেয়। একবারে চালিয়ে দেখে মেশিনটা ঠিকঠাক চলছে কিনা। ঘর জুড়ে গর্জন তুলে শব্দ করে ওঠে ড্রিল মেশিন। এরপর কোনো পূর্বাভাস ছাড়াই এহসান সেটা সোজা স্নাইপারের প্যান্টের ওপর দিয়ে তার পুরুষাঙ্গে ঠেসে ধরে। বাগানে কানের পর্দা ফাটানো এত বিকট চিৎকার ছড়িয়ে পড়ে। স্নাইপারের মাথা উঁচিয়ে আর্তনাদ করে শরীরটা কাঁপতে কাঁপতে ঝাঁকুনি খায়। এহসান এক হাত দিয়ে ওর মাথা ধরে রাখে, আরেক হাতে দ্রুত একটা ছুরি বের করে নিয়ে তার জিভ মাঝখানে থেকে একটানে কেটে ফেলে। রক্ত ছিটকে পড়ে চারপাশে। ড্রিল মেশিন বের করে এনে এবার সে হাসিবের দিকে তাকায়। ওর চোখে ছুরি ঢোকা। হাসিব একটু কাঁপে, কিন্তু কেন? এহসান চোখ দুটো লাল হয়ে ওঠে, দাঁতে দাঁত চেপে বলে, ও নিপাকে নিজের বিছানায় চেয়েছে। আর দেরি করে না হাসিব। নিপা তার অনেক শখের নারী, ওর দিকে এই জানোয়ার চোখ তুলেছে। এক পলকে ছুরি তুলে নেয় সে। এক হাতে স্নাইপারের মাথা ধরে আরেক হাতে ছুরিটা ওর দুই চোখে একসঙ্গে গেঁথে দেয়। স্নাইপার একেবারে সত্যিকারে নরক যন্ত্রণায় চিৎকার করে ওঠে। কিন্তু তার জিভ তো নেই। সেই চিৎকার বোবা কান্নার মতো মনে হয়। মাত্র কয়েক মুহূর্ত, তারপর সব শেষ। তার দেহটা নিথর হয়ে পড়ে থাকে চেয়ারের সঙ্গে আটকে। কে জানতো একটা নোংরা প্রস্তাব তার জীবনকে এত নির্মমভাবে শেষ করে দেবে। এহসান ধীরে ধীরে নিজের পাঞ্জাবির দিকে তাকায়। কিছুটা রক্ত লেগে গেছে। বিরক্তির সঙ্গে বলে, লাশটা নর্দমায় ফেলে দে, আর সব কিছু পরিষ্কার করে রাখ। আমি গোসল করে আসি, নাপাক রক্ত লেগে গেছে শরীরে। বলে সে বাগান থেকে বেরিয়ে যায়। বেলকনিতে দাঁড়িয়ে আছে মেহেরুন। একদম পাথর হয়ে গেছে ও। ওর চোখের সামনে যা ঘটল সেটা কোনো দুঃস্বপ্ন নয়, এক নির্মম বাস্তবতা। এহসান কিভাবে লোকটাকে শেষ করে দিল, কিভাবে পেরেক গেঁথে ওর হাত চেয়ারে আটকে দিল, কিভাবে ড্রিল মেশিন দিয়ে না,
এসব ভাবতে চায় না। শরীরের রক্ত যেন জমে আছে, শিরাগুলো শক্ত হয়ে গেছে, বুকের ভেতরটা ধকধক করছে মনে হচ্ছে হৃৎপিণ্ডটা ফেটে বেরিয়ে আসবে। ওর হাত পা ঠান্ডা বরফের মতো কাঁপছে, ও ভয়ঙ্করভাবে কাঁপছে। এহসান এহসান যদি ওকে মেরে ফেলে, একবার যদি সন্দেহ করে যে ও সব দেখে ফেলেছে, ও কি পারবে সেই যন্ত্রণাদায়ক মৃত্যু সহ্য করতে? না, পারবে না। মেহেরুন আর দাঁড়িয়ে থাকতে পারে না, এক দৌড়ে ছুটে যায় কাপড় রাখা কক্ষে। একটা অন্ধকার কোণে গুটিসুটি মেরে বসে পড়ে। শরীরটা ঝাঁকুনি খাচ্ছে, চোখ ফেটে পানি আসছে, কিন্তু ও মুখে চেপে ধরে রেখেছে। কোনো শব্দ করা যাবে না। শ্বাস বন্ধ হয়ে আসছে, মনে হচ্ছে এই মুহূর্তে হৃৎপিণ্ড বন্ধ হয়ে যাবে। এহসান কক্ষে এসে দেখল মেহেরুন নেই, বিছানা ফাঁকা, জানলার পর্দা থমকে আছে বাতাসহীন ঘরে। ওর ভ্রু কুঁচকে গেল। মেহেরুন কোথায় গেল? বেলকুনিতে ছুটে গেল, নেই। বাথরুমের দরজাটা ধাক্কিয়ে দেখল, সেখানেও নেই। বাইরের দরজা তো ভেতর থেকে বন্ধ, তাহলে বেরোলো কিভাবে? এহসানের চোখ সরু হয়ে আসে, ওর পায়ের শব্দ মৃদু হয়ে যায়, নিঃশ্বাস ধীরে হয়ে আসে। কেন? এটা সম্ভব না। মাথায় আসতেই ধীরে ধীরে কাপড় রাখা কক্ষের দিকে এগিয়ে যায় ও। দরজার সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ শোনে, নিঃশব্দ, তবুও একটা ঘ্রাণ ছড়িয়ে আছে বাতাসে, মেহেরুনের শরীরের গন্ধ। এহসানের ঠোঁটে এক চিলতে হাসি খেলে যায়। ও দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে। ভেতরে অন্ধকার। আলো জ্বালাতেই চোখে চলে যায় কক্ষের এক কোণে। ঘাপটি মেরে বসে আছে মেহেরুন, ভয়ের রূপ। ওর গায়ে একটা স্পর্শও লাগেনি, অথচ মনে হচ্ছে যেন কয়েক ঘন্টা ধরে মারধর করা হয়েছে। শরীরটা কাঁপছে, চোখের কোণে পানি জমে আছে, মুখ শুকিয়ে গেছে। এহসান ধীরে ধীরে ওর দিকে এগিয়ে যায়, কিন্তু যত এগোয় মেহেরুন তত সংকুচিত হয়ে যায়। দেয়ালের গায়ে নিজেকে ঠেলে দিচ্ছে, যেন আরেকটু চাপ দিলেই দেয়ালের ভেতর ঢুকে যাবে। ওর এই ভয়ের কারণ জানা, কিন্তু নিজ কানে শুনতে চায় এহসান। ও হাঁটু গেড়ে বসে ওর সামনে। মেহেরুন একটা অসহায় ভীতকণ্ঠ ফিসফিস করে ওঠে, মা মারবেন। মেহেরুন কান্না চেপে রেখেছে, কিন্তু ঠোঁট কাঁপছে, হাত দুটো বুকের কাছে শক্ত করে ধরা। মারবেন না আমায়? এহসান কিছুক্ষণ তাকিয়ে থাকে মেহেরুনের দিকে। ও কি সত্যিই মনে করেছে যে ওকে মেরে ফেলবো? এটা অদ্ভুত অনুভূতি হয় এহসানের বুকের ভেতর। ওর হাত এগিয়ে যায়, মেহেরুনের নরম গাল ছুঁয়ে আলতো করে বলে, কি হয়েছে বলো তো? এত ভয় পাচ্ছ কেন? বলো আমায়। মেহেরুন সাথে সাথে মুখ সরিয়ে নেয়। গালে হাত লাগানো এহসানের হাতটা সরিয়ে দিতে চেষ্টা করে, কিন্তু ভাঙা গলায় ফিসফিস করে বলে ফেলে, আপনি কি আমাকেও এইভাবে মেরে ফেলবেন? আমায় মেরে ফেলবেন? তাই না, মেরে দিবেন তাই? এক মুহূর্তের জন্য এহসানের হৃৎপিণ্ড থেমে যায়। ও কি সত্যিই এতটা ভয়ে আছে, এতটা আতঙ্কিত? এহসান গভীর শ্বাস নেয়, তারপর মেহেরুনকে এক ঝটকায় নিজের বুকের ভেতর টেনে নেয়। চুপ করো মেহেরুন। ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ধীর স্বরে বলে, আমি তোমায় কিছু করব না, যদি তুমি আমার কথা মতো চলো, যদি আমার নিয়মে থাকো, তাহলে আমি তোমায় আঘাত করব না। তুমি যদি কষ্ট পাও, আমি কি নিয়ে বাঁচব বলো? ওর কণ্ঠে দৃঢ়তা, চোখের কোণে রহস্য নেই, কিন্তু মেহেরুনের মন থেকে ভয় এখনো যায়নি। কিছুক্ষণ পর এহসান ওকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ায়, তারপর বলে, আমি গোসল করতে যাচ্ছি, ফিরে এসে যেন আমার পাঞ্জাবি পায়জামা
আতর সব সামনে পায়। ওর কণ্ঠ কঠিন, ধীর কিন্তু আদেশমূলক। এগুলো এখন থেকে তোর দায়িত্ব। এ বলে একখানা লুঙ্গি আর বড় তোয়ালে নিয়ে কক্ষ থেকে বেরিয়ে আসে। তারপর ওয়ার্ড্রোব থেকে মিসওয়াক নিয়ে কক্ষ থেকে বেরিয়ে যায়। উদ্দেশ্য পুকুরে গিয়ে ডুব দিয়ে গোসল করা। ভয়ে পাথর হয়ে বসে আছে মেহেরুন। শরীর কাঁপছে, হাত পা অসাড় হয়ে আসছে। কিন্তু মাথার ভেতরে একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছে, এহসান যদি ফিরে এসে দেখে তার কথা মতো কিছুই রাখা হয়নি, তাহলে ও কি তখন শান্ত থাকবে, নাকি আবারও ভয়ঙ্কর রূপ নেবে? সে আর দেরি করে না, ধীরে ধীরে উঠে দাঁড়ায়। হাতে তুলে নেয় এহসানের জন্য কালো রঙের পাঞ্জাবি, পায়জামা আর আতরের বোতল। বুক ধুকপুক করছে, কিন্তু সে কক্ষে ফিরে আসে। নিঃশব্দে এসে জামা কাপড় বিছানার উপর রাখে, তারপর নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে থাকে। ঠিক সেই মুহূর্তে দরজা ঠেলে ভেতরে ঢোকে এহসান। মেহেরুন তাকিয়ে দেখে এহসান কেবল লুঙ্গি পরে আছে, গায়ে জড়িয়ে আছে একখানা বড় তোয়ালে, আর চুল থেকে টপটপ করে পানি ঝরছে। এহসান একদম মেহেরুনের সামনে এসে তোয়ালেটা খুলে বিছানায় ফেলে দেয়। মেহেরুন চোখ এক মুহূর্তের জন্য আটকে যায়। নিখুঁত ধপধপে ফর্সা শরীর, একটুও ক্ষতের দাগ নেই, অথচ সে তো কতবার আব্বা আর চাচাদের গোসলে সে আসার পর দেখেছি তাদের শরীরে ছোট বড় কত ক্ষতচিহ্ন। কিন্তু এহসান তার শরীরে একটিও নেই, যেন নিখুঁতভাবে গড়া, শক্তিশালী তবুও মসৃণ। মেহেরুন এমনভাবে তাকিয়ে থাকা এহসানের চোখ এড়ায় না। একপাশে ভ্রু নাচিয়ে বলে, "কী রে, কী দেখছিস?" মেহেরুন ভাবহীন স্বরে বলে ফেলে, "আপনার শরীরে কোনো ক্ষতের দাগ নেই।" আব্বা চাচাদের তো নিজের কথায় নিজেই লজ্জায় গুটিয়ে যায়। এ কী বলে ফেলেছে সে? এহসান মৃদু হেসে বলে, "তোর বাপ চাচার মতো কাপুরুষ না আমি, যে মারামারিতে গিয়ে কুকুরের মতো মার খেয়ে শরীরে ক্ষত নিয়ে ফিরব।" মেহেরুন চুপ করে যায়, কিছু বলার সাহস হয় না। এহসান ধীর পায়ে মেহেরুনের দিকে এগিয়ে আসে। মেহেরুনের শ্বাস আটকে যায়। এক পা দুই পা এহসান যত এগোচ্ছে মেহেরুন ততই পিছোচ্ছে। একসময় পেছনের বিছানার সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যায় সে। ভয়ে কাঁপা গলায় বলে, "না, এগোবেন না।" এহসান কি এত সহজে থামবে? সে তো আরও ঝুঁকে আসে, যেন ভয় দেখিয়ে উপভোগ করছে। মেহেরুনের শ্বাস নিতে পারছে না, গলা শুকিয়ে কাঠ। সে আরও পিছোতে চায়, কিন্তু বিছানায় সীমা শেষ হয়ে গেছে। এহসান থামছে না। একসময় মেহেরুনের শরীরে উপর তার ছায়া পড়ে যায়। মেহেরুন আর কিছু না ভেবে আকস্মিকভাবে এক লাথি মেরে বসে এহসানের বুক বরাবর। এক মুহূর্তের জন্য সব স্তব্ধ হয়ে যায়। এহসান নিজের বুক চেপে ধরে কিছুটা পিছিয়ে যায়। মেহেরুন নিজের কাণ্ডে নিজে স্তব্ধ। কী করল সে? তড়িঘড়ি করে বিছানা থেকে নেমে এহসানের কাছে আসে, ব্যাকুল স্বরে বলে, "ইয়া রাসূলাল্লাহ, আমি কি করে ফেললাম? বিশ্বাস করুন, আমি এটা ইচ্ছে করে করিনি। আপনা আপনি হয়ে গেছে, বিশ্বাস করুন।" এহসান কাঁদতে শুরু করে, ইচ্ছে করেই। মেহেরুন আরও বেশি ব্যাকুল হয়ে পড়ে। ওকে বিছানায় বসিয়ে দেয়, এক গ্লাস পানি এনে নিজ হাতে খাইয়ে দেয়, আর অস্থির গলায় বলে, "সত্যি বলছি, এটা আমি ইচ্ছে করে করিনি, বিশ্বাস করুন, কসম।" এহসান পানিটুকু শেষ করে এক পলক মেহেরুনের দিকে তাকায়, তারপর শান্ত স্বরে বলে, "যা, ওয়ার্ড্রোব থেকে জয়তুন তেল নিয়ে আয়।" মেহেরুন এক মুহূর্ত দেরি না করে দ্রুত উঠে দাঁড়ায়। মাথার ভেতরে দুশ্চিন্তার ঝড়। এখনই যদি এহসান আদেশ না মানে তাহলে আল্লাহই জানেন এহসান ওকে বাঁচিয়ে রাখবে কি না। হাত কাঁপছে, তবুও ওয়ার্ড্রোব খুলে তেলের বোতলটা বের করে নিয়ে আসে। কক্ষের ভেতরে ঢুকতেই এহসান এক প্রকার আদেশের সুরে বলে, "আমার সারা গায়ে তেল দিয়ে একটু মালিশ করে দে।"
একটা মুহূর্তের জন্য মেহরুনের নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। কি বলল এহসান? ওর হঠাৎ করে ঘৃণা হতে থাকে এই পাপীর শরীর, এই কলঙ্কিত শরীর, যে হাতে হাজারো মানুষের খুন করেছে, যে শরীর পাপের বোঝা বইছে, সেই শরীরে কি সে হাত রাখবে? না, অসম্ভব। কিন্তু সে কিছু বলে না, শুধু দাঁড়িয়ে থাকে এক জায়গায় বোবা হয়ে। এহসান একটু পরেই সেটা খেয়াল করে, ভ্রু কুঁচকে বলে, এই কোথাও হারালি, শুনতে পাচ্ছিস না? মেহরুন ঝট করে উত্তর দেয়, আমি আপনাকে ছুঁতে পারবো না। এহসানের চোখে ভ্রু খানিকটা নেমে আসে, চোখ দুটো আরও গাঢ় হয়, গলায় চাপা বিস্ময়। কেন? মেহরুন চোখ ফিরিয়ে নেয় অন্যদিকে, কঠিন স্বরে বলে, আমি চাই না কোনো পাপিষ্ঠ পুরুষের শরীর স্পর্শ করতে। ক্ষণেকের বাতাস যেন ভারী হয়ে ওঠে। এহসান কিছুক্ষণ মেহরুনের দিকে স্থির হয়ে তাকিয়ে থাকে, তারপর মৃদু হাসে আর বলে, তুমি শুধু কি স্পর্শ করবে এই পাপিষ্ঠের শরীরে, তো তুমি স্পর্শ করছো এই পাপিষ্ঠের অন্তর। মেহরুন বাকহীন হয়ে দাঁড়িয়ে থাকে, তার মস্তিষ্কে একের পর এক অস্তিত্বের চিন্তা চলে আসছে। কিভাবে এহসান এমন কথা বলে বুঝে উঠতে পারে না, কিন্তু তার কিছু করার নেই। তারপর হঠাৎ করে এহসান তীব্রভাবে ধমক দিয়ে বলে, চুপচাপ যা বলছি তা কর, নয়তো হাত কেটে রেখে দিব, বেয়াদব নারী। মেহরুন সারা শরীরে এক শিহরণ অনুভব করে। সঠিক সময়ে বোধগম্য হয় যে তাকে এই কাজ করতেই হবে। এহসানের শরীরে তেল মালিশ, তবে তার মনে ঘৃণা আর সংকোচের চরম অনুভূতি ছিল। সে কি করবে না করবে কিছুই বুঝতে পারে না। এক সময় অবশেষে বাধ্য হয়ে মেহরুন বিছানায় উঠে যায়, তার হাত কাঁপছে, তবে সে কিছু না ভেবে খুব আলতোভাবে এহসানের গায়ে তেল মাখিয়ে দিতে শুরু করে। এহসান চোখ বন্ধ করে বসে থাকে, সে তার প্রিয় নারীর হাতের স্পর্শ এক অদ্ভুত শান্তি অনুভব করছে। এমন শান্তি তো তার প্রয়োজন। আধা ঘন্টা পর যখন মেহরুন এহসানের শরীরে মালিশ শেষ করে, তখন এহসান চোখ খুলে বলে, হয়েছে হয়েছে, এখন যা, নিচ থেকে খাবার নিয়ে আয়। মেহরুন নিঃশব্দে তেলের বোতলটি রেখে নিচে চলে আসে। নিচে পৌঁছে আয়শা বেগম তাকে দেখে বলেন, কোনো প্রয়োজন মেহরুন? মেহরুন মাথা নিচু করে বলে, এহসান চাচার জন্য খাবার নিতে যেতে বলেছে। আয়শা মুচকি হেসে বলে, স্বামী হয়, তোমার চাচা নয়, এতে পাপ হবে, এভাবে বলো না। মেহরুন মাথা তুলে বিষাদময় হাসি দিয়ে বলে, পাপ হবে না, কারণ আমি ওনার স্বামী হিসেবে মানি না, আর মানার কোনো কথাই উঠে না। আয়শা বেগম মেহরুনের গালে হাত রেখে হতাশ গলায় বলেন, বুঝেছি আমি তোমার অবস্থা। আচ্ছা, আমি খাবার প্লেটে নিয়ে দিচ্ছি, তুমি নিয়ে যাও। মেহরুন ধীর পায়ে খাবার প্লেট নিয়ে কক্ষে চলে আসে। কক্ষে ঢুকে দেখে এহসান এখনও খালি গায়ে বসে ফাইল পড়ছে, শুধু লুঙ্গি পরিহিত। মেহরুন মনে এক ধরনের অস্বস্তি হয়, তাকে এভাবে বারবার দেখে লজ্জা লাগছে। দীর্ঘশ্বাস ফেলে মেহরুন খাবারের প্লেট এহসানের সামনে রাখে। এহসান তার দিকে তাকায়, কিন্তু ফাইল পড়তে থাকে। নিন খাবার, মেহরুন বলে। এহসান আবারও ফাইল পড়তে পড়তে বলে, খাবার মুখে তুলে দে। এখন মেহরুন ভীষণ রাগ হয়, ঘৃণা আরও এক ধাপ বাড়ে, কটমট করে বলে, আল্লাহ হাত আপনায় দেননি না কি হাত পাপের ঝলসে গেছে? এহসান শান্ত চোখে মেহরুনের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ ঝলসে গেছে, তবে হাত নয়, অন্তর, আর তা পাপে নয়, তোর মোহ মায়ায়। মেহরুন কিছু না বলে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তার হৃদয়ে এক অদ্ভুত অবস্থা, যতটুকু কষ্ট ততটুকু রহস্য অনুভূতি।